গৌতম লাহিড়ী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের মানচিত্রের অনুষ্ঠানে। আপনার কাছে প্রথমেই যদি জানতে চাই যে ফরেন কারেসপন্ডেন্ট ক্লাব এই নামে একটি সংগঠনের সংবাদ সম্মেলনটি ছিল, সেটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে কিনা, বা সেখানে শেখ হাসিনা আসলেই যুক্ত ছিলেন কিনা। তিনি সরাসরি সেখানে যুক্ত থাকতে পারবেন না, এটি আমরা আগে থেকে জানি, আপনি আমাদেরকে জানিয়েছেন, সেটি সম্ভব নয়। তবে তিনি কোন প্রক্রিয়া যুক্ত ছিলেন আসলে? আমি যতটা দেখলাম তাতে হচ্ছে অনুষ্ঠানটি তো যেরকম ঘোষিত যে অনুষ্ঠান সূচি ছিল সেই অনুসারে কার্যক্রম সমাপ্ত হয়েছে 6টা থেকে 7:30। এবং শেখ হাসিনা মাঝখানে তিনি যুক্ত হয়েছেন অডিওর মাধ্যমে। এটি সম্ভবত রেকর্ডেড একটা ভাষণ, 8 থেকে আচ্ছা। 10 মিনিটের মতো একটা ভাষণ, যার ট্রান্সক্রিপ্টও পরে আমি পেয়েছি। কিন্তু হুম, হুম। সেখানে তিনি শুরুই করেছেন এইভাবেই যে আমি শেখ হাসিনা বলছি, আমি শেখ হাসিনা বলছি, এবং এই বলে শুরু করে তিনি যেটা গত 17 মাসে ইউনূস সরকারের কার্যকলাপের তীক্ষ্ণ সমালোচনা কর্মসূচির কথা ঘোষণা করেছেন কি করা উচিত। তার সঙ্গে তিনি কিন্তু অ্যাড্রেস করেছেন কেবলমাত্র ইউনূস সরকারের বিরুদ্ধে এবং তার সঙ্গী যারা মুক্তিযুদ্ধের বিরোধী, তিনি নাম করেননি কোনো দল। হুম, হুম। কিন্তু এর সঙ্গে এও আহ্বান জানিয়েছেন যে যারা মুক্তিযুদ্ধের পক্ষের আদর্শে বিশ্বাসী তাদের সেই গণতান্ত্রিক শক্তিকে আজ এক হওয়ার প্রয়োজন আছে, তাহলেই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াতে পারে। আহ কার্যক্রম তিনি যেটা নিউজ পয়েন্ট যেটা আমার কাছে মনে হয়েছে, তিনি বলেছেন যাবতীয় যে হত্যাকাণ্ড যেটা ঘটেছে, যেটা একতরফা ভাবে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারকে দায়ী করা হচ্ছে, এটার তিনি একটি নিরপেক্ষ জাতিসংঘ দ্বারা তদন্তের দাবি জানিয়েছেন। যে আর একটি তদন্ত করা হোক, যে তদন্তটি করা হয়েছে সেটি বায়াসড এবং সেটিতে কোনো বিশ্বাস করা যায় না। আর নির্বাচন সম্পর্কে তার বক্তব্য যে ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচন ফ্রি, ফেয়ার এবং অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক হওয়া সম্ভব নয় এবং লেভেল প্লেইং ফিল্ড নেই। মানে আর কোনো ঘোষণা তিনি দেননি, কিন্তু আমার কাছে সংক্ষিপ্ত একজন সাংবাদিক হিসেবে মনে হয়েছে আমি যদি সংবাদ লিখি তাহলে আমি এই মর্মে হয়তো একটা সংবাদ লিখতাম। কিন্তু সেখানে পরবর্তী সময়ে সাংবাদিকদের প্রশ্নের কিন্তু আমি শুনেছি শেখ হাসিনা গোটা হুম, হুম। মানে অনুষ্ঠানটাই কিন্তু তিনি উপস্থিত ছিলেন এইভাবেই যে অডিওতে নেপথ্যে তিনি আচ্ছা। এফসিসির যে অনুষ্ঠানে কি ধরনের প্রশ্ন হচ্ছে, কি ধরনের কে কি উত্তর দিচ্ছেন, সেগুলো তিনি শুনেছেন পেছন থেকে, আর কি নেপথ্য থেকে শুনেছেন। পরে ভবিষ্যতে কিছু করবেন কিনা সেটা এখনো খবর পাইনি। কিন্তু তাহলে যেটা প্রশ্ন খুব স্বাভাবিক প্রশ্ন, যেটা বলে দিই খবরের ভিত্তি দ্রুত, সেটা হচ্ছে স্বাভাবিক জি। প্রশ্ন ছিল জয়ের সাম্প্রতিক ইন্টারভিউ, যেখানে শেখ হ্যাঁ, হাসিনার হ্যাঁ। অবসর নিয়ে জল্পনা ছিল। সেটাতে জি। নভেল জবাব দিয়েছেন যে এরকম পার্টির কোনো সিদ্ধান্ত নেই। এবং হুম, হুম। ওটা একটা প্রেক্ষাপটে দেখতে হবে। আমরা জানি যে শেখ হাসিনার বয়স হয়েছে, হুম। সবই ঠিক কথা, কিন্তু পার্টিতে তিনি সিদ্ধান্ত নেওয়ার অধিকারী এবং তিনি সিদ্ধান্ত নেবেন। এমন কোনো অবস্থা এখনো নেই যে তিনি এখনই কালকেই অবসরে চলে যাচ্ছেন আর নতুন নেতৃত্ব আসছে, এরকম কোনো ঘটনা নয়। তিনি এবং তার সঙ্গে যুক্ত করেছেন যে তাদের সমীক্ষা অনুসারে বাংলাদেশের বেশিরভাগ মানুষ চান শেখ হাসিনার নেতৃত্বেই আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করুক নির্বাচনে। এইটা একটা খবরের মধ্যে আমার কাছে মনে হলো এই আর কি। না, এটা তো তিনি এর আগেই কোনো কোনো পডকাস্টে কিংবা অনলাইন গণমাধ্যমে তার ইন্টারভিউ তিনি একটি মন্তব্য করেছেন। নফেল সাহেবও মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন সাহেবও তার মতো করে তার বক্তব্য দিয়েছেন। তা আমি জানতে চাচ্ছি যে আহ, শেখ হাসিনাও যে কথাগুলো বলেছেন তার অডিও বার্তায়, রেকর্ডকৃত অডিও বার্তায়, সেগুলো পুরানো, নাথিং নিউ। কিন্তু 5 দফা কর্মসূচির কথা বলছিলেন আপনি, এইটার বিষয়ে কি বিস্তারিত কিছু বলেছেন? বিস্তারিত কিছু না, তিনি তার 5 দফা কর্মসূচির মধ্যে একটাই কথা, সেটা হচ্ছে এই মুহূর্তে সকলের ঐক্যবদ্ধ হয়ে ইউনূস হুম। সরকারকে উৎখাতের ব্যবস্থা করতে হবে। তিনি ইউনূস আচ্ছা। সরকারকে উৎখাতের কথা তাদের পার্টি কার্যক্রমেও বলেছেন। হুম। ফলে এখানে যেটা বললেন বিদেশি সংবাদ মাধ্যমের কাছে বললেন, আর বাকিরা মিলে একটা চিত্র উপস্থাপিত করলো যে বাংলাদেশের সত্যি সত্যি বর্তমান অবস্থা কি। এবং আমার কাছে তাৎপর্যপূর্ণ মনে হয়েছে যে তিনি বিএনপি বিরোধী কোনো কথা কিন্তু বলেননি। আচ্ছা।
আহ, তাহলে মানে এই যে নানান ধরনের গুঞ্জন চলছিল এবং এর একটা ইম্পর্টেন্স থাকতে পারে, আপনি নিজেও বলছিলেন যে তবে আপনি জানিয়েছিলেন তিনি সশরীরে উপস্থিত হচ্ছেন না, তিনি একটি অডিও বার্তা দিবেন। গত 2 দিন আগেই এই মানচিত্রের এই আয়োজনে আপনি এটি জানিয়েছিলেন এবং স্পেশাল কোনো মেসেজ দিতে পারেন, স্পেশাল মেসেজ তো আমরা পাইনি। তাহলে এই যে নানান ধরনের আয়োজন বা এই যে গুঞ্জন, স্পেশাল কিছু কি পেলাম মানে আওয়ামী লীগ নেতা কর্মীরা পেলো? না, প্রথম কথা আমি বলবো যে হুম, তার কথা শুনলো, যেহেতু অনেক ধরনের গুঞ্জন ছিল, এটা অন্তত এআই দিয়ে ভাষণ, এটা যেন কেউ প্রচুর না বলেন। আচ্ছা। সেটা একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে যে অনেক ধরনের গুঞ্জন আছে, মাঝে মাঝে বলা হয়ে থাকে তিনি অসুস্থ, যে কথাটা আজকে এরা ব্যাখ্যাও করেছেন যে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন, কোনো মানে সে বিষয়ে কোনো সন্দেহ কিছু নেই। বয়স হয়েছে ঠিক আছে, 79। কিন্তু যেটা মনে হয়েছে, আপনি যদি মানে একটু দেখেন, মনে হতে পারে আসলে আওয়ামী লীগের সমর্থক বা যারা রয়েছেন তারা চান কালকেই একটা কিছু ঘটুক। সেটা ঘটার হুম। মতো পরিস্থিতি নয়, সেটা ঘটার মতো পরিস্থিতি নেই। যেটা আছে সেটা হচ্ছে উনি, আমি বলবো খুব স্লোলি, এক ধাপে ধাপে এগোচ্ছেন। প্রথমে আওয়ামী লীগ নেতাকর্মীদের ভাষণ দিয়েছেন এরকম অডিওতে, তারপরে তিনি ইন্টারভিউ দেওয়া শুরু করেছেন সমস্ত আন্তর্জাতিক গণমাধ্যমে। তৃতীয়ত এই প্রথম ফরেন করেসপন্ডেন্স ক্লাব। কেন ফরেন করেসপন্ডেন্স ক্লাব? হচ্ছে বিদেশি সাংবাদিকরা যারা ভারতে কাজ করে তাদের ক্লাব, এটা ভারতীয় সাংবাদিকদের প্রেস ক্লাব অফ ইন্ডিয়া নয়। এটা অনেকে ভুল করছিল, কারণ তাদের কাছে হয়তো সবই তারা জানেন, কিন্তু তাদের কাছে সরাসরি তার নিজ মুখে এই কথাটা বলা, সেটা তার কাছে একটা মনে হয়েছিল। এবং আমি আশ্চর্য হব না যে অদূর ভবিষ্যতে তিনি ভিডিওর মাধ্যমেও আসলেও আসতে পারেন। এটা অপেক্ষা করতে হবে। জি। মানে আমার মনে আহ, হচ্ছে ধাপে ধাপে এগোচ্ছে। এটা কি আসলে কোনো সংবাদ সম্মেলন ছিল নাকি কোনো সেমিনার টাইপের? না, সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলন মানে এটা সংবাদ প্রেস সম্মেলন। লেখা হয়েছে, তো লেখা হয়েছে আমন্ত্রণ পত্রে। আচ্ছা, প্রেস তাহলে তো এটা কনফারেন্স একটা এন্ড প্রেস ইম্পর্টেন্স। এক্সক্লুসিভ ইন্টারাকশন উইথ, এটাও লেখা আছে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। আচ্ছা, তিনি তাহলে ইন্টারাকশন তো কিছু আহ, করেননি। আমি ওই প্রশ্নে হ্যাঁ, মানে আসছি। রাউন্ড টেবিল তাহলে তো নয়, এটা, ইট ইজ নট এ রাউন্ড টেবিল, হ্যাঁ, কোনো তাহলে গোল যদি টেবিল সংবাদ বৈঠক সম্মেলন নয়। হয়ে থাকে, হ্যাঁ, না তাহলে আপনি বলতে চাচ্ছেন সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলন, সেক্ষেত্রে তো সাংবাদিকরা তাও তারা অডিটোরিয়ামে বসেছিলেন, যেখানে সাংবাদিকরা বসে আচ্ছা, থাকেন, এফসিসির যে অডিটোরিয়াম, সেখানেই তারা ছিলেন। তাহলে সেই সেই জায়গা থেকে তো অবশ্যই তাহলে একটা ইম্পর্টেন্স আছে, ভারতের মাটিতে বসেই একটা সংবাদ সম্মেলনে উপস্থিত মানে অডিও বার্তা পাঠানো, তার তো একটা ইম্পর্টেন্স থাকতেই পারে। এবং বাংলাদেশ আমার প্রশ্ন সরকার হচ্ছে বিরোধী বক্তব্য রাখা, বাংলাদেশ হুম, সরকার বিরোধী বক্তব্য রাখা, তাতে অন্তত কেউ আপত্তি করেনি। মানে আমি যদি বলেন যে ভারত সরকারের পক্ষ থেকে, না, সেরকম কেউ আপত্তি করে। আমি বলছি অনুমতি দিয়েছেন কিন্তু কিনা জানি না, কিন্তু আপত্তি করেননি কেউ। নিশ্চয়ই অনুমতি ছাড়া তো আর করেনি ভারত সরকারের শীর্ষ না, কর্তৃপক্ষ আমি বা শীর্ষ অনুমতি তারা পর্যায়ে। চেয়েছিলেন, পেয়েছেন, এমন কিছু আমার জানা নেই। আমি জানি, আমি দেখলাম ঘটনাটা ঘটলো, কেউ বাধা দেননি। আচ্ছা। সেখানে বেশ কিছু ক্রিটিক্যাল প্রশ্ন হয়েছে, ক্রিটিক্যাল প্রশ্ন হয়েছে, হয়নি যে যেরকম সাংবাদিক বৈঠকে হয়ে থাকে সেরকমই। হুম, সেই প্রশ্নগুলো কাদের মধ্যে কাদের কাছে ছিল, এখানে যারা উপস্থিত ছিলেন তাদের কাছে? মূল মূল উত্তরটা দিয়েছেন নওফেল। মূল উত্তর দিয়েছে, সেখানে আচ্ছা। বিদেশি সংবাদ মাধ্যম অনেকে ছিলেন, ডয়েচ ভেল ছিলেন, ভারতীয় সাংবাদিকরা ছিলেন, অনেক বিদেশি আরো যারা কাজ করেন বিভিন্ন সময়, তাদেরও প্রশ্ন ছিল। এবং আপনি দেখবেন ইনভিটেশনটা গেছে ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের যিনি প্রেসিডেন্ট, যিনি একজন সিরিয়ান জার্নালিস্ট, তিনি ভারতে দীর্ঘদিন কাজ করেন, তিনি সভাপতি, ইলেক্টেড সভাপতি, নির্বাচিত সভাপতি। হুম, এর হুম, আগে আরেকজন ছিলেন যিনি শ্রীলঙ্কার সাংবাদিক, তার পরিবর্তে এবারে উনি নির্বাচিত হয়েছেন। জি। ইনভিটেশন কিন্তু তিনি কিন্তু গোটা অনুষ্ঠানটা মডারেট করেছেন। এবার আমি একটু শেষ প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই, উত্তরটা নিতে চাই, যে সেখানে গেস্টের তালিকা যাদের নাম আছে, সে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আমাদের এখানকার আব্দুল মোমেন সাহেব, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, তাদের নামের আগে সাবেক শব্দটা দেখতে পাইনি আমি। নেই, মানে নেই। কেন এখানে কেন ডিরেক্ট এমনকি বলা শিক্ষামন্ত্রী, হয়েছে ডিরেক্ট পররাষ্ট্রমন্ত্রী? ইনভিটেশনে বলা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এফসিসি লিখেছে।
ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের সভাপতি লিখেছেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, কারণ তারা মনে করেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি কোনো পদত্যাগ জমা দেননি। ফলে সেই ধরনের যে আমি মনে হয় আপনাকে বোধহয় বলেছিলাম যে অনেকের ধারণা আছে যে প্রবাসী সরকার তৈরি হবে, প্রবাসী সরকার টাকা তৈরি হয় নাই, তারা মনে করেন সরকার তো আছে, তারা ডি জুড়ে শব্দটা ব্যবহার করেছিলেন, ডি জুড়ে আছে, ডি ফ্যাক্টো নেই, মানে বাস্তবিক অর্থে নেই, কিন্তু খাতায় কলমে আছে, খাতায় কলমে তারা আছেন, যেহেতু কেউ পদত্যাগ করে তারা নেই ওখানে, তাহলে ঢাকাতে নেই, কিন্তু আছেন। আপনার কাছে কি মনে হয় যে এই স্ববিরোধিতার কি কারণ থাকতে পারে? একদিকে তারা নির্বাচন দাবি করছে, সে ডক্টর ইউনূস সরকারের অধীনে হোক আর না হোক, নির্বাচন দাবি করছে, তার মানে না, তো ইউনিট বাংলাদেশে সরকারের অধীনে নয়, ইউনিট সরকারের অধীনে নয়। না না, আমি সেটাই সেটা বলছি যে ইউনূস সরকারের অধীনে হোক আর না হোক, আমি সেই জায়গা থেকে বলছি তারা নির্বাচন দাবি করছে, তার মানে বাংলাদেশে ইলেক্টেড কোনো গভর্নমেন্ট নেই। তো সেই জায়গা থেকে তারা আবার এই দাবিগুলো কেন করে বা করছে, যে তারা এই রানিং তারা গভর্নমেন্টে আছে? বলতে চাইছেন যে তারা পদত্যাগ করেননি, এবং তাদের কাছে মডেল হচ্ছে 2008-এ যে নির্বাচন হয়েছিল সেইটা, যেটা আজও যেটার উল্লেখ হয়েছে। 2008-এর যে নির্বাচনটাকে সবাই সর্বজন গ্রাহ্য বলে মনে করেন, সেই ধরনের নির্বাচন হোক। আমি সেটাই জানতে চাইছি যে আবার নির্বাচন তারা দাবি করছে, এটা একটু কেমন হয়ে যায় না, সবিরোধিতা হয়ে না, যায় না? মানে আপনার মতে ধরুন কি বলেন? যদি আজকে যদি শেখ হাসিনা সরকার থাকতেন ওখানে ক্ষমতায়, তিনি তো একটা নির্বাচন ঘোষণা হয়ে গেলে একটা কেয়ারটেকার সরকার, যেভাবে আপনার ধরুন 14, 18, 24 যে নির্বাচন হয়েছে, সবগুলোই তো শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন হয়েছে, তাই না? তারা তো হম হম। কেয়ারটেকার গভর্নমেন্টই ছিলেন, কিন্তু তারা নির্বাচনের জন্য, নির্বাচন তখন তো মেয়াদ আমাদের শেষ হয়ে গেছিল, এখন তো মেয়াদ শেষ হয়নি। না, এখন আপনি বলছেন এটা, এখন বাংলাদেশের ক্ষেত্রে বহু জটিল অবস্থা, মানে জটিল, একটা সংবিধান আছে, পার্লামেন্ট নেই, এরকম বিচিত্র একটা দেশ, এটা তো দেখা যায় না, এটা ঘটনা, কিছু করার নেই। মানে আপনি যেটা বলছেন, আপনি যদি অন্যদিকের যে উদাহরণগুলো দেখেন তাহলে সেটাও যেরকম একটা বিচিত্র, তেমনি এরকম এটাও হম একটা বিচিত্র আর কি, বিচিত্র এটা ঘটনা। তারা মনে করছেন আছেন তারা, এখন সেই জন্য এখন নিজেদেরকে, তাদের উচিত ছিল, আপনি যেটা বললেন যে উচিত ছিল হয়তো নিজেদেরকে কেয়ারটেকার সরকার দাবি করা। যাই হোক, এখন আহ, যেটা জেনে আপনাকে বিদায় দিতে চাই, সেটি হচ্ছে যে এই যে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হলো এবং শেখ হাসিনা অডিও বার্তা পাঠালেন, এতদিন তো তিনি অডিও রেকর্ড দিয়েছেন বা আমরা পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, বা লন্ডনে কিংবা নিউ ইয়র্কেও কোনো কোনো সম্মেলন বা সভাতে তিনি যুক্ত হয়েছেন অডিও রেকর্ড দিয়ে। কিন্তু দিল্লির মাটিতে বসেই তিনি এই অডিও বার্তাটি দিলেন সাংবাদিকদের একটি অনুষ্ঠানে, যেখানে প্রবল আপত্তি রয়েছে বাংলাদেশের বর্তমান ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে। তিনি কেন বিবৃতি দিচ্ছেন, কেন কথা বলছেন, সেই সব ছাপিয়ে আপনার সাংবাদিক সম্মেলনের মতন একটি অনুষ্ঠানে তিনি অডিও বার্তা দিলেন। এবং আপনি বলছেন যে আহ ভারত সরকার এটি অনুমতি দিয়েছে কি দেয়নি সেটি আপনি জানেন না, তবে তিনি কথা বলেছেন। আমরা ধরে নিতে পারি যে যা কিছু হচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকারের কোনো ধরনের অনুমতি ছাড়া তিনি কিছু করছেন না, এটা আমরা মনে করি। যদি তাই হয়ে থাকে, যদি তাই হয়ে থাকে, সেটি কি ভারতের পক্ষ থেকে কোনো মেসেজ বাংলাদেশকে দেওয়া বা ডক্টর ইউনূস সরকারের প্রতি না, দেওয়া? ওই যে আগে বোধহয় আমি জানি না আপনাকে বলেছিলাম কিনা, ভারতের বিরুদ্ধে অভিযোগ ছিল সব ডিম একটা কেন ঝুড়িতে রাখে, ভারত ডিম ভাগ করে ফেলেছে। আওয়ামী লীগের ঝুড়িতে ডিম আছে, বিএনপির ঝুড়িতে ডিম আছে, জামায়াতের ঝুড়িতেও ডিম দিয়েছে, স্বীকার করেছে, আরো কিছু ডিম বাইরে আছে, আর কেউ চাইলে পাবে। কিন্তু প্রশ্ন সেটা নয়, পয়েন্ট হচ্ছে এবার যে আপনি লক্ষ্য করে দেখেন, জাতীয় প্রেস ক্লাবে যে অনুষ্ঠানটা হয়েছিল তারপর থেকে বাংলাদেশ সরকার অফিসিয়ালি এখনো কোনো আপত্তি জানায়, আর আপত্তি জানায়নি। আগে করেছিল, তিনি কেন বলছেন, তিনি করছেন। ফলে কারণ হচ্ছে ইউনূস সরকারও ভেবে নিয়েছেন যে এখন একটা নির্বাচনের প্রক্রিয়া চলছে, এই অবস্থায় মানে একটা প্রতিবাদ জানানো না জানানোটা অর্থহীন। এবং আমি বলবো সঠিক কাজই করেছেন, তারাও আর মনে করেননি যে এটাকে আর ওই রোজই তো তাদের পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিক বৈঠক করেন, একবারের জন্য তো বলেননি যে ভারত এরকম একটা সুযোগ করে দিচ্ছে তাকে, বলেননি তো। জাতীয় প্রেস ক্লাব অনুষ্ঠানের পরে প্রেস ক্লাব অনুষ্ঠান, এবং এটাও আমি বলে দিলাম আপনাকে, এবং আমি নিশ্চিত যে তিনি সশরীরে আসবেন। এবার আমি বলছি, আমি এতদিন বলিনি, সশরীরে আচ্ছা। এবার একদিন উপস্থিত হবেন। সশরীরে মানে আমি বলছি যে ভিডিওর মাধ্যমে, নট দ্যাট আমি সেই স্টেপটা বাকি রাখছি, সেটাও হবে হয়তো কোনো একদিন, কিন্তু আচ্ছা। আপাতত এরপরে যেটা আপনি বলছেন খোলস ছাড়া, এই খোলস ছাড়াটা যদি দেখেন নেক্সট স্টেপ, সকলেরই আগ্রহ হচ্ছে, আরে তিনি অডিও দিচ্ছেন, ভিডিওতে আসছেন না, তো
তো ঠিক আছে, সকলের আগ্রহ মেটাতে তিনি ভিডিওতে আসবেন, এটা সিদ্ধান্ত আছে। কবে কখন আসবেন সেটা হলে আপনাকে আমি ব্রেকিং নিউজ দেবো আবার। আচ্ছা, থ্যাংক ইউ, সেই ব্রেকিং এর আশায় থাকলাম। সাংবাদিক গৌতম লাহিড়ী, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন ধন্যবাদ। এবং বাংলাদেশের জন্য শুভকামনা জানাবেন, এটুকুই আশা করছি। অবশ্যই দর্শক অবশ্যই আপনারা ভালো অবশ্যই। থাকবেন। আল্লাহ হাফেজ।